আমি তোমাকে নার্সিং হোমে নিয়ে যাই, আমার নার্সিং হোমে। তোমার মাথায় খুব চোট লেগেছিল, ডক্টর তোমায় ট্রিটমেন্ট করেছিলেন। তোমার কিছু মনে পড়ছে না এখনো? কিচ্ছু মনে পড়ছে না বলো? এই দেখো, কাঁদছো কেন? কাঁদছো কেন তুমি? কেঁদো না, দেখো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দেখো তোমার সত্যি কিচ্ছু মনে পড়ছে না, না? এই সব ভান আর নাটকেদের। এই মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে তাড়াও। আজকাল নিউজ পেপারে অনেক ঘটনাই পড়ি তো। দিদি, তুমি ওকে কিন্তু এক্ষুনি তাড়াও এই বাড়ি থেকে। শ্রী, তুমি মানুষ চিনতে ভুল করছো। ওর ওই নিষ্পাপ মুখের থেকে তাকিয়ে একবার দেখো তো। এইসব ইনোসেন্ট আর নিষ্পাপ মুখেরই অ্যাডভান্টেজ নেয় এরা। আমি বলছি যত তাড়াতাড়ি পরে এই মেয়েটাকে বিদায় করো। এতক্ষণ ধরে মেয়েটা গায়েব ছিল, এন্ড আই এম শিওর এই বাড়িতেও ছিল না, বাড়িতে কোথাও ছিল না। আমি দায়িত্ব নিয়ে বলছি। আর তারপরেও আমার সো কল্ড মাম্মি ওকে তাড়াবে না। উনি পারলে তো আমাকে তাড়িয়ে দেন বাড়ির থেকে, তবু এই মেয়েটাকে উনি বাড়ির থেকে তাড়াবেন না, তাই না মাই ডিয়ার সো কল্ড মাম্মি? ভদ্রভাবে কথা বলো। তুমি আজকাল যা ব্যবহার করছো তাতে মনে হচ্ছে। কি কি মনে হচ্ছে বলো? কিছু না। কি কি মনে হচ্ছে বলো? কি মনে হচ্ছে? তোমার রক্ত তো আমার শরীরে বইছে না, এমনকি তোমার ডিএনএ আমার ডিএনএর সাথে ম্যাচও করে না, আর তোমার সাথে তো আমার মেন্টালিটিও ম্যাচ করে না। আসলে কি জানো তো, তুমি কোনোদিনও আমার মাম্মি হয়ে উঠতে পারলেই না। বরং এই মেয়েগুলোকে কোথা থেকে তুলে নিয়ে এসেছো। তুমি তো আবার দুটো এনজিও চালাও, সব অসহায় মেয়েদেরকে হেল্প করো। এদিকে নিজের সো কল্ড ডটার মানে তোমার সৎ মেয়ের প্রতি তোমার কোনো সিম্প্যাথি নেই, কোনো ভালোবাসাই নেই। তুমি আমাকে ভুল বুঝছো টিপ। ভুল তো কিছু বোঝেনিও, ও তো ঠিকই বুঝেছে। আর আমরাও বরাবর দেখে এসেছি, তুমি ওকে কখনো বুঝতেই চাওনি। ওসব কথা থাক, বাইরে লোকজন এসে গেছে। কোথায় নহবত বসবে, কোথায় ভিএন বসবে, সেগুলো একটু দেখে নাও। আরে মেনুটা একটু দেখে নাও, লোকজন খাবে দাবে, কি মেনু হবে সেগুলো একটু দেখে নাও। নাকি তাতেও তোমার সময় হবে না, নার্সিং হোমে যেতে হবে বিজনেসের কাজে। মেয়ের জন্য ছুটিও তো নিতে পারো। তুমি আমার সাথে এরকম রুড ভাবে কথা বলছো কেন? এই বিয়েতে আমার মত না থাকলেও বিয়েটা সবকিছু কিন্তু আমি অর্গানাইজ করছি। ও রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ। তুমি যে সবটা অর্গানাইজ করেছো, সো কাইন্ড অফ ইউ। তুমি আবার পিঞ্চ করে কথা বলছো। মেম সাহেব, নিচে দরজার সামনে অনেক কাদা ছিল, মনে হচ্ছে কেউ জুতো পরে উপরে উঠে গেছে। জুতো পরে? কি জুতো? তা জানি না, তবে ওই জুতোর ছাপ উপরে উঠে গেছে। ছাপটা কত দূর এসেছে? ওই সিঁড়ির ল্যান্ডিং অবধি, তারপর আর ছাপটা নেই। ওপরে থেকেও জুতো পরে উঠবে না? চল দেখি তো। হ্যাঁ চলো তো। তুমি ফ্রেশ হয়ে নাও, বিশ্রাম নাও। তোমার হাতের এখানে ভাবে কাটলো কি করে? হ্যাঁ, কি হলো? কথা বলছো না? আজ রাত পোহালে টিপের বিয়ে। চোখের সামনে থেকে হাতে হাতে কাজকর্ম করে বিয়েটা উতরে দিও। আমাকে টেনশনে ফেলো না। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আপনি বলছেন স্বস্তিককে যারা শুট করেছিল তাদের মধ্যে একজনের বেল করানো হয়েছে, আর তারপর তাকে খুন করা হয়েছে। হ্যাঁ, বডি পোস্টমর্টমে গেছে। সেটা কি করে সম্ভব বলুন তো? আমি অঙ্কটা বুঝতে পারছি না, মানে এই অঙ্কটা কিছুতেই মিলছে না। আমি সত্যিই বুঝতে পারছি না যে কারণটা কি। জাস্ট কোনো লজিক কাজ করছে না। এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক তাই। আপনারা দুজনকে অ্যারেস্ট করলেন, তার মধ্যে একজনের বেল হলো,
আচ্ছা, এই বেলটা কোন অ্যাডভোকেট করিয়েছেন আমাকে বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো, কেন বলতে পারবো না? সেই অ্যাডভোকেটের নামটা আমাকে একটু দিতে পারেন? কেন? না, আমার কিরকম একটা অদ্ভুত লাগছে। যে খুন করলো সে খুন হলো, তাকে খুন করবে কি? তারই তদন্ত চলছে, আর সেই ব্যাপারে আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। পাপার সাথে কথা বলতে এসেছেন মানে? না মানে পাপা কি করবে? পাপার এখানে কি করার থাকতে পারে? পাপা একজন অ্যাডভোকেট, ব্যাস এইটুকুই। আর একজন সন্তানের পিতা, উনি কি করবেন কি? তার উপরে বাড়ির বউ, ওনার পুত্রবধূ সে নিখোঁজ। এইরকম একটা সিচুয়েশনে আপনার জন্য উনি কি করতে পারেন মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। কোঅপারেশন। দেখুন, আপনারা নিশ্চয়ই চান যে ওই গীতার অন্তর্ধান রহস্য সমাধান হোক স্বস্তিক মুখার্জি হত্যার। আর আপনি তো আস্তে আস্তে এই কেসটার মধ্যে ইনভলভ হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই, ঠিক তাই। আর সেই জন্যই আমার জানার দরকার যে ওই অ্যাডভোকেটটি কে, কোন কোর্ট থেকে উনি বেল করিয়েছেন। আচ্ছা, ওই যে ক্রিমিনালটা, ওই যে কি নাম বললেন আপনি? বংশী। হ্যাঁ, বংশী। ওই বংশীকে বেল করানো হলো, তারপর তাকে খুন করা হলো, তারপর তার বডিটা কোথায় পাওয়া গেল? এই বডিটা পাওয়া গেছে ওই ইটখোলা একটা জায়গা, ইটখোলার মতো একটা জায়গাটা, ছোট্ট বস্তির মধ্যে। আর পাশে ওই মদের বোতল ফোতল পড়েছিল। কোনো পায়ের ছাপ? হ্যাঁ, আমরা সমস্তটাই ফরেন্সিকে পাঠিয়েছি। এখন দরকার হচ্ছে ওই লোকটিকে, মানে ওই অ্যাডভোকেটটিকে, আর কে ওনাকে পাঠিয়েছিল বেল করানোর জন্য। এটাতে কাব্যা ইনভলভ নেই তো? কাব্যা এই কাজ করেনি তো? মানে আপনার কি মনে হয়? কাব্যা দিদিমণি করতেই পারে। কাব্যা দিদিমণি এর পিছনে আছে। আমি বাজি ধরে বলতে পারি কাব্যা দিদিমণি ছাড়া এর পিছনে আর কেউ জড়িত নেই। আমি বারবার বলেছি, প্রথম দিন থেকে বলেছি, আমি 7 দিনও বলেছি। আমার কথায় কেউ কর্ণপাত করেনি, কেউ না। যদি একবার শুনতে তাহলে আজকে আমাদের এই দিকটা দেখতে হতো না। পদ্ম আস্তে এত উত্তেজিত হোস না। শোনো বর্দা, আমার মনে হয় অ্যাডভোকেটের সঙ্গে একবার কথা বলা দরকার। পুলিশের তরফ থেকে কথা বলা হয়েছে? হ্যাঁ, কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি খুব একটা আমল দেননি। কি নাম ওই অ্যাডভোকেটের? অ্যাডভোকেট তপন চৌধুরী। অ্যাডভোকেট তপন চৌধুরী। Just a moment. হ্যালো দিয়া, আচ্ছা তুমি একটু খোঁজ নাও তো অ্যাডভোকেট তপন চৌধুরী। আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। খোঁজ নাও, একটা বড় মামলার ব্যাপারে আমার খুব প্রয়োজন ওর সঙ্গে কথা বলার। আর শোনাম, ওকে কিন্তু বলবে না যে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি কথা বলবে। কিন্তু স্যার, কিন্তু কথা বলতেই হবে। আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। আমি রাখছি। ওকে স্যার। পাপা তুমি কি করবে? পাপা আমার দিকে তাকাও। তুমি প্লিজ এই অবস্থায় কোনো রকম কোনো ঝামেলার মধ্যে জড়িও না পাপা। আমার খুব ভয় লাগছে। পরপর যেসব ঘটনা ঘটে গেছে, আমার খুব ভয় লাগছে বাবা। প্লিজ পাপা, প্লিজ। মেহেক, একদম ভয় পাবি না। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। ধন্যবাদ বড়বাবু। আমি তপন চৌধুরীর খবর নিচ্ছি। আমি তার সাথে কথা বলছি, আর এই পুরো ঘটনার পেছনে কে আছে আমি সেটা খুঁজে বার করছি। আমি বলছি তো এর সঙ্গে কাব্যা ব্যানার্জি জড়িত। কাব্যা ব্যানার্জি ছাড়া আর কেউ জড়িত নয়। ও স্বস্তিক দাদাবাবুকে মেরেছে, স্বস্তিক দাদাবাবুকে খুন করছে। ওর উদ্দেশ্য ছিল উকিল দিদিমণিকে কাছে রেখে উকিল দিদিমণির সন্তান জন্মালেই সন্তানটাকে ও মানুষ করবে, ও সন্তানের মা হবে, আর উকিল দিদিমণিকে মেরে দেবে। ওই মেয়েটা পাগল হয়ে গেছে, ওর মাথায় পাগলামি ঢুকে গেছে, ও উন্মাদ হয়ে গেছে, সুস্থ নয়, ও বাচ্চাটার জন্য। তাহলে কেন গীতাকে মারলো?